নিউজ পেলাম ইরান থেকে, সেটা হচ্ছে যে মানুষ এখন প্রতিশোধ চায়, যার কারণে এই যুদ্ধটা যেটা অনেকে হয়তো ভাবছে হয়তো দুর্বল হয়ে পড়বে, এই যুদ্ধটা আরও দৃঢ় মনোবল নিয়ে যারা ফ্রন্ট লাইনে আছে তারা কন্টিনিউ করবে বলে আমার মনে হয়। এই যুদ্ধে এমন কিছু করবে ইরান যে পরবর্তীতে যেন আমেরিকা বা ইসরায়েল আর এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করতে না পারে, এমন ধরনের কিছু একটা এই যুদ্ধে এরা করবে ইরানিরা। পরমাণু অস্ত্র তৈরি হবে না ইরানের, কারণ ফতোয়া আছে রাহবারের পক্ষ থেকে, আয়াতুল্লাহ খামনেইর পক্ষ থেকে, যে এটা তৈরি করা যাবে না। কিন্তু এখন যেহেতু ওনার শাহাদাত হয়েছে, এই ফতোয়া কিন্তু এখন আর কার্যকর নাই। এই জন্য ইরান যদি এখন চায়, মানে ইভেন এমনও হতে পারে যে আপনার স্ক্রুইং করার মাধ্যমে, হয়তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যাতে সিম্পল কিছু কাজ করার মাধ্যমে তাদের পরমাণু উইপন এটা রেডি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, ইরানের সবশেষ খবরাখবর নিয়ে আজকে আমাদের বিশেষ পডকাস্ট। এই পডকাস্টে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইরানের আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব ইউনুস গাজীকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ প্রিয় দর্শক, আপনারা জানেন যে এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি শাহাদাত বরণ করেছেন। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাকে ক্ষমা করেন। আমিন। প্রিয় দর্শক, আজ আমরা শুরুতেই কথা বলব তার শাহাদাত নিয়ে। আম আ তিনি এই যে ইরানের যে আগ্রাসন হলো আমেরিকা এবং ইসরায়েল মিলে, শুরুতেই ইরানের এই সর্বোচ্চ ক্ষতিটা হলো। আ আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি কিভাবে শাহাদাত বরণ করলেন, সেই প্রেক্ষাপটটা যদি আপনার কাছে একটু আমরা জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। আসলে যদি একটু ফিরে যাই আমরা ১২ দিনের যুদ্ধে, ১২ দিনের যুদ্ধেও ইসরায়েল, আমেরিকা একই টার্গেট নিয়ে গিয়েছিল এবং তারা ১ম স্টেজে তারা চেয়েছিল ইরানের যারা যুদ্ধ পরিচালনা করতে পারে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটা গ্রুপকে এলিমিনেট করতে চেয়েছিল এবং তারা সফলও হয়েছিল। সেক্ষেত্রে তারা মনে করেছিল যে যদি এটা আমরা করতে পারি তাহলে ইরানের কোমর ভেঙে যাবে, নেতৃত্বের স্থানগুলো শূন্য হবে এবং যুদ্ধ পরিচালনায় তারা কামব্যাক করা তাদের জন্য ডিফিকাল্ট হবে। তো সেই অবস্থায় তারা কিন্তু তাদের প্রাথমিক যে প্ল্যান ছিল তাতে সাকসেস হলেও তারা যে উদ্দেশ্যে পৌঁছাতে চেয়েছিল সেই মূল উদ্দেশ্যে তারা পৌঁছাতে পারেনি। দ্বিতীয় দফাতেই যখন এই গতকালকে যে হামলাটা করলো, সেই হামলায় তারা মনে করেছিল যে আয়াতুল্লাহ খামনেইকে যদি এলিমিনেট করা যায়, তাকে যদি তুলে নেয়া যায়, তাহলে ইরান দুর্বল হয়ে পড়বে এবং ইরানের রেসপন্সটা আরও দেরি হবে। এই মুহূর্তে যে যত দেরি করবে ইরান রেসপন্স করতে, এর মধ্যে ইরানের কোমরকে ভেঙে দেয়া যাবে বা ইরানের সামরিক সক্ষমতাগুলোকে নষ্ট করে দেয়া সম্ভব। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা তারা সক্ষম হয়নি। যদিও আমরা একজন মহান অভিভাবককে হারিয়েছি এবং বর্তমান মুসলিম বিশ্বের যেভাবে সমস্ত মুসলমানরা অকপটে স্বীকার করে এই বিষয়টি যে তিনি সত্যিই একজন অভিভাবক ছিলেন মুসলিমদের জন্য এবং ফিলিস্তিনের জন্য। আ তার যে দৃঢ় অবস্থান ছিল এটা কিন্তু চোখে পড়ার মতো। তো তাকে অ্যা শহীদ করলেও ইসরায়েল বা আমেরিকা তাদের মূল উদ্দেশ্যে সফল হয়নি। তার একটা বড় কারণ বা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ইরান কিন্তু ইমিডিয়েটলি রেসপন্স করেছে এবং রেসপন্সটা কিন্তু ছিল খুবই দৃঢ়, কড়া। আমরা গণমাধ্যমের বরাতে ইয়া খবর দেখেছি যে আরো বেশ কিছু শীর্ষস্থানীয় জেনারেল শহীদ হয়েছেন। আপনার কাছে জানতে চাই কারা আসলে শহীদ হয়েছেন এবং শুরুর সময় যুদ্ধের শুরুতেই যদি আসলে এই শীর্ষস্থানীয় নেতৃত্বকে হারায় বা হারানো হয়েছে, সেক্ষেত্রে আসলে আগামী দিনে এটার প্রভাবটা কেমন পড়তে পারে এই যুদ্ধে? যদি সেটা একটু জি, বিস্তারিত বলতেন। আ বেশ কিছু আয়াতুল্লাহ খামনাইর সাথে বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাও আ ওইখানে শাহাদাত বরণ করেছেন। তার মধ্যে আলী শামখানি ছিলেন, জেনারেল পাকপুর ছিলেন, জেনারেল মুসাভি ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, সহ আরও অনেকে ছিলেন। যদিও ১২ দিনের যুদ্ধে একটা চেষ্টা চালানো হয়েছিল আ প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আ কালিবফ যিনি স্পিকার ছিলেন সংসদীয়, তাকেও সরিয়ে দেয়ার, এলিমিনেট করার।
তো তখন সাকসেস হয়নি। কিন্তু দ্বিতীয় এই যে কালকের যে হামলাটা শুরু হলো, এই হামলাতে তারা রাহবারকে টার্গেট করেছে। গতবার কিন্তু রাহবারকে তারা টার্গেট করেনি। তো আমরা যেভাবে গণমাধ্যমে বা ইরানি কর্মকর্তাদের যে স্টেটমেন্টগুলো যেগুলো আমরা শুনছি, সেখান থেকে স্পষ্ট হচ্ছে যে আয়াতুল্লাহ খামনাই পরবর্তী সময়ে কিভাবে দেশ পরিচালিত হবে অথবা যুদ্ধ পরিচালিত হবে, এই সিনারিও অলরেডি তারা করে রেখেছিল আগের থেকেই। আয়াতুল্লাহ খামনাইর সময়ই যে যদি আমি না থাকি, তাহলে এই যুদ্ধ কিভাবে পরিচালনা করবে, এগুলোর একটা টোটাল রোড ম্যাপ এবং গাইডলাইন কিন্তু আগের থেকেই রেডি করা ছিল। ইরানিরা কিন্তু সেই গাইডলাইন ধরেই এগোচ্ছে এবং যা আমরা বুঝতে পারি তাদের রেসপন্স দেখে যে কালকে সারাদিন এবং রাতের বেলাও কিন্তু তারা বিভিন্ন ঘাঁটিতে এবং ইসরায়েলে তারা হামলা চালিয়েছে। এর অর্থ বোঝা যায় যে আগের থেকে তাদের এই প্রোগ্রাম সাজানো ছিল এবং তাদের এই ধরনের ব্যক্তিত্বদেরকে যদি ইসরায়েল সরিয়েও দেয় বা তাদেরকে হত্যাও করে, সেই ক্ষেত্রে তাদের যে যুদ্ধের যে সক্ষমতা, তাতে কোনো ভাটা পড়বে না। আপনি ইরানের বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। নিশ্চয়ই সেখানকার অনেক মানুষের সাথে আপনার আ যোগাযোগ আছে। যদিও আমরা গণমাধ্যমের বরাতে অনেক খবরাখবর দেখছি। আ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি সেখানকার সবশেষ খবরাখবর একটু জানাতেন। নিশ্চয়ই সেখানকার সাধারণ মানুষের সাথেও অনেকের সাথে আপনার যোগাযোগ আছে। সেখানকার কি দৃশ্যপট বা কি অবস্থা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে সবশেষ খবরাখবর একটু জানাতেন। আজকে যখন টিভিতে সকালের দিকে টিভিতে প্রচার হয়েছে আয়াতুল্লাহ খামনাইর শাহাদাতের খবরটি এবং তারপর ইরানের বড় শহরগুলোতে, ছোট শহরগুলো তো আছে অবশ্যই, বড় শহরগুলোতে খুব আ বড় জনসমাবেশ হয়েছে। সেখানে মানুষ স্লোগান দিয়েছে। সেখানকার মানুষ যুদ্ধের কথাই বলেছে, প্রতিশোধের কথা বলেছে। তারা কিন্তু সেখানে সন্ধির কথা বলেনি এবং পাশাপাশি মানুষের একটা বড় ক্ষোভ হচ্ছে ইসরায়েল ১ম স্টেজে যে হামলা চালিয়েছে, সেখানে তারা একটি স্কুলকে এবং যেটা খুবই হৃদয় বিদারক যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, আপনি হয়তো অবশ্যই আপনার চোখেও পড়েছে যে ছোট বাচ্চার একটা প্রাথমিক বিদ্যালয়ে এমনিই ইরানিরা দেখতে খুব সুন্দর। ছোট বাচ্চাগুলো খুব সুন্দর ফুলের মতো। আ সেই বাচ্চারা যখন রক্তে মাখা তাদের যে ছবিগুলো, সেই ছবিগুলো আসলে মানুষের আ মানে হৃদয়গ্রাহী। মানুষ যখন দেখছে মানুষের চোখে পানি চলে আসছে। তো ইরানিরা সমস্ত ইরানব্যাপী এই ছবিগুলো ছড়িয়ে গিয়েছে। তাদের দেশে তাদের বাচ্চাদেরকে যখন এভাবে হত্যা করেছে, কিছু লোক যারা একসময় ভাবত যে ইসরায়েল, আমেরিকা তাদেরকে হয়তো বাঁচাতে আসবে, তাদের জন্য এটা স্পষ্ট হয়ে গিয়েছে না, তারা ইরানি জাতির শুভাকাঙ্ক্ষী নয়। তারা ইরানি জাতিকে যেকোনো মুহূর্তে আঘাত হানতে পারে এবং যার কারণে ইরানের জনগণ কিন্তু এখন তারা কিন্তু প্রতিশোধ চাচ্ছে। প্রতিশোধ স্লোগান দিচ্ছে। এর অর্থ হচ্ছে যখন একটি দেশের জনগণ সরকারের পেছনে থাকবে এবং তারা এই ধরনের একটা ডিমান্ড করবে, তখন সেই যুদ্ধ পরিচালনাটা আরো সহজ হয়ে যায়। যদি জনগণ বিপক্ষে যায় যুদ্ধের, সেই ক্ষেত্রে সেই যুদ্ধ পরিচালনাটা কষ্টকর হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আমি যেটা আ নিউজ পেলাম ইরান থেকে, সেটা হচ্ছে যে মানুষ আ এখন প্রতিশোধ চায়। যার কারণে এই যুদ্ধটা যেটা অনেকে হয়তো ভাবছে হয়তো দুর্বল হয়ে পড়বে, এই যুদ্ধটা আরো দৃঢ় মনোবল নিয়ে যারা ফ্রন্ট লাইনে আছে তারা কন্টিনিউ করবে বলে আমার মনে হয়। ইরানের সংবিধান অনুযায়ী যে এখন ৩ জন শীর্ষস্থানীয় নেতৃত্ব তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। আমার প্রশ্ন হলো যেহেতু শীর্ষ অ আ আয়াতুল্লাহ আলী খামেনি শীর্ষ ধর্মীয় নেতা তিনি ছিলেন এবং সামরিক প্রধান ছিলেন তিনি। আ আপনার কাছে কি এমন কোনো খবর আছে যে পরবর্তী আসলে শীর্ষ ধর্মীয় নেতা কে হতে পারেন? আম সে সম্পর্কে কোনো ধরনের আভাস পাওয়া গেছে? আসলে সর্বোচ্চ নেতার নির্বাচন পদ্ধতিটা একটু ভিন্ন এবং এই মুহূর্তে একজনের নাম আসছে, কিন্তু আমি এটা জানি যে আসলে চয়েস অবশ্যই আ বেশ কয়েকজন থাকবে। আ হয়তোবা অনেকেই ভাবছেন যে আয়াতুল্লাহ খামনেয়ির যে বড় পুত্র আছেন, বড় ছেলে, উনার বিষয়টা হয়তো বিবেচনায় রাখা হচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। এখানে আ গণতান্ত্রিক আ পদ্ধতিতে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইরানের যেমন পার্লামেন্টারি স্পিকার, যেমন আ পার্লামেন্টের সদস্যরা যেমন নির্বাচিত হয়, এমন আরো একটা নির্বাচনের সাথে হয়, সেটা হচ্ছে মাজলিসে খবরেগান যেটাকে বলা হয়। যারা রাহবার মূলত নির্বাচন করেন। এরা কিন্তু সবাই ফিকহ শাস্ত্রের সবাই এক্সপার্ট। ফকিহ যাদেরকে বলা হয়। তো সেই হিসেবে খুব উঁচু লেভেলের যারা ধর্মীয় জ্ঞানে, ধর্মীয় সহ সর্ববিষয়ে মোটামুটি ওভারঅল সব দিক থেকেই যারা ফিট থাকে, তাদের মধ্যে থেকে কাউকে কিন্তু বেছে নেয়া হয়। তো এইজন্য ১ জন বা ২ জনকে আমার মনে হয় যে পরিচয় করানোটা এটা হয়তোবা ঠিক হবে না বা এটা হয়তো ভুল হবে।
যদিও বিভিন্ন গণমাধ্যমে আসছে যে উনার বড় ছেলেকে হয়তোবা বিবেচনায় আনা যেতে পারে। তাই দেখছি। কিন্তু আমার মনে হয় যে আরো অন্যান্য ব্যক্তিত্ব আছেন যারা সামনে আসতে পারে। হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেই প্রক্রিয়াটা এগিয়ে নেয়া যাবে। আমার আরেকটা প্রশ্ন জানতে ইচ্ছা হয় সেটি হচ্ছে যে, আমরা এর আগেরবার যুদ্ধেও দেখেছি যে আলোচনার টেবিলে অ্যা কথা বলা অবস্থাতেই কিন্তু ইরানে হঠাৎ করে হামলা চালানো হয়েছে। এবারও কিন্তু সেই দৃশ্যটাই দেখলাম যে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু ইরানের আলোচনা চলছিল। সেটি সমাধান হয়নি। এর মধ্যে দিয়ে কিন্তু আ ইরা আ ইসরায়েলে এই আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন সেটি আ ব শুরু হলো। আমার প্রশ্ন হচ্ছে আম এই যে আগ্রাসনটা আ এটাকে আসলে কিভাবে দেখছেন? সেখানে হয়তো আলোচনার টেবিলে হয়তো সমাধান করা যেত। আসলে আলোচনাটা আ আগেও যেমন ছিল এবং এটা যারা বিশ্লেষণ করছে বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে, তারা অনেকে স্বীকার করেছেন এই বিষয়টি যে এই আলোচনাটা হচ্ছে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করা, একটা আ শেল্টার, একটা সেটআপ, একটা হামলা করার জন্য। এটা ২য় দফায় যেটা স্পষ্ট হলো। আ মূলত তারা আলোচনা চায়নি এবং এক্ষেত্রে আমার মনে হয় যে অ্যা অনেকে গণমাধ্যমে এসেছেও বিষয়টা যে আসলে ট্রাম্প ১ম অবস্থায় কিন্তু হামলা করতে চায়নি। সে পিছিয়ে যেতে চেয়েছিল। তো সেক্ষেত্রে এমন কিছু হয়তো আছে যে অ্যা যার কারণে ট্রাম্প বাধ্য হয়েছে কাজটা করতে। আপনি যে ২ জনের নাম সবার আগে আসছে ট্রাম্পকে বাধ্য করার পেছনে তার মধ্যে একজন হচ্ছে নেতানিয়াহু এবং বেন সালমান। বেন সালমান এবং ট্রাম্প ২ জনের নাম কিন্তু এপস্টিন ফাইলে ২ জনের নামই আছে। এপস্টিন ফাইলের যে কি আছে অ্যা আমরা যতটুকু দেখছি হয়তো এর চেয়ে গুরুতর কিছু তাদের হাতে আছে। অ্যা যার কারণে তারা যখন সেইটাকে তারা এক্সপোজ করার হয়তো হুমকি দিচ্ছে বারবার। যার কারণে হয়তো এই ধরনের একটা স্টেপ আ নিতে ট্রাম্প বাধ্য হয়েছেন। নাহলে আমেরিকার এখন যে অবস্থা, এই অবস্থায় এই ধরনের যুদ্ধে জড়ানোর কোনো পরিস্থিতি ছিল না। যেটা আপনি সিনেটরদের কথাও যদি শুনে থাকেন, সিনেটরদের স্টেটমেন্টগুলো বা সেখানকার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, তাদের কথাও যদি শোনেন, তারাও কিন্তু এটাকে কনডেম করছে, তারাও এটাকে নিন্দা জানাচ্ছে এবং তারাও বলছে যে আসলে এই অবস্থাতে আমেরিকার এই ধরনের একটা যুদ্ধে জড়ানোটা কোনো অবস্থাতেই ঠিক ছিল না। তো এই ক্ষেত্রে অ্যা আমার মনে হয় যেটা যে ট্রাম্পকে বাধ্য করা হয়েছে এবং আমরা দুঃখজনকভাবে অ্যা আমাদের মুসলিম যে দেশগুলো আজকে ইরানের পাশে থাকার কথা ছিল। একটা বিষয় এড়িয়ে যেতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা উত্তেজনা। টেন্স একটা চলছে আরকি। তো আমার মনে হয় যে এটা এই যুদ্ধের ভূমিকা হিসেবে এটা আ মানে কনফ্লিক্টটা তৈরি করা হয়েছে। কারণ হচ্ছে যে যদি এখন যদি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব না থাকতো, সেই ক্ষেত্রে নিশ্চিত থাকেন যে ইরান এফেক্টেড হলে আফগানিস্তান এবং পাকিস্তান দুটো দেশই ইরানের পক্ষে সাপোর্ট দিত এবং এই অঞ্চলে আফগানিস্তান এবং পাকিস্তান যদি ইরানের পাশে এসে দাঁড়াতো, সেই ক্ষেত্রে এই যুদ্ধটা আরো ভয়াবহ রূপ নিত। তো এইজন্য এরা আগের থেকে একটা সেটআপ করে এসেছে এবং করে আসার পর তারা ১ম থেকেই তাদের টার্গেট ছিল যে আমরা যে শর্ত দিব সেই শর্ত মেনে নিতে হবে। আদারওয়াইজ আমরা তাদের উপর হামলা করব। অর্থাৎ এখানে সমঝোতার কোনো ব্যাপার ছিল না। আমরা যে শর্তগুলো দিব সেগুলোকে মেনে নিতে হবে। না হলে আমরা তোমাদের উপর হামলা করব। তো এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এজন্য আলোচনাটা জাস্ট একটা লোক দেখানো একটা ধোঁয়াশা ছিল। আপনি আপনার কথায় বলছিলেন যে সৌদি যুবরাজের কথা আ তিনি ট্রাম্পকে বলেছেন হামলা করার জন্য। কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে তিনি ইরানের প্রেসিডেন্টকে ফোনে বলেছিলেন যে, ইরান যদি কখনো আক্রান্ত হয় সেক্ষেত্রে তার দেশ বা তার দেশের ভূখণ্ড কিংবা আকাশ ব্যবহার করে কেউ ইরানে হামলা চালাতে পারবে না। এইরকম একটা ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে আ আপনি যেখানে বলছেন যে এবং আমরাও গণমাধ্যমে খবরে দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ অনেকটা বাধ্য করেছেন ইরানে আক্রমণ করা। তাহলে বিষয়টা কেমন একটু দ্বিচারিতা হয়ে গেল না? আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা হচ্ছে যে যখন আমি এপস্টেইন ফাইলের কথা বললাম। এপস্টেইন ফাইলে যে কি আছে আসলে এটা আমরা এখনো জানি না। এর ভেতরে আরো কি আছে। যতটুকু আমাদের সামনে লিক হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি, এতটুকুই আমরা জানি। কিন্তু এর পেছনে যে আরো বড়, বড় কি ধরনের ডকুমেন্টস তাদের হাতে আছে, স্ক্যান্ডাল কি ধরনের সেখানে ঘটেছে সেগুলো আমরা কিন্তু জানি না। যার কারণে এই ধরনের প্রেশার যখন আনা হয়, এটা ওভারঅল এখন বর্তমান বিশ্বে ক্ষমতা বাঁচানোর জন্য যা কিছুই সব মানে ক্ষমতা যারা বাঁচাতে চায় তারা যা কিছুই সবকিছু দিতে তারা প্রস্তুত। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদিও বিন সালমান ১ম দিকে হয়তো তার ফোন করে বলেছিল কিন্তু পরবর্তী বিবেচনায় কেননা সৌদির সাথে
ইসরায়েলের সম্পর্ক কোনো সময়ই খারাপ ছিল না। এটা যদিও তাদের এমবাসি নাই আ রিয়াদে, এ ইসরায়েলের এমবাসি, কিন্তু সম্পর্কের দিক থেকে কখনো কিন্তু খারাপ ছিল না। ইভেন যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন যে অনেক আলেমরাও তারাও চেষ্টা করেছে ইসরায়েল বিরুদ্ধে কোনো গাজার পক্ষে যেন কোনো স্লোগান না ওঠে, গাজার পক্ষে যেন কোনো বিক্ষোভ না হয়, এবং হারাম ফতোয়া দিয়েছে অনেক আলেম সৌদি। তো এটার থেকে প্রমাণ হয় যে আসলে মূলত তারা পক্ষপাত যদি দেখা হয় তাদেরকে, তারা কিন্তু ইসরায়েলের পক্ষেই গিয়েছে সবসময়। এই ক্ষেত্রেও নেতানিয়াহু কনভিন্স করা বিন সালমানকে নেতানিয়াহুর জন্য খুব ইজি ছিল, এবং আমার মনে হয় যে যদিও বাস্তবতা আল্লাহই ভালো জানেন, কিন্তু আমার মনে হয় যে নেতানিয়াহু এনিহাউ সেটা প্রেশারে দিয়েই হোক বা অন্য কোনোভাবে হোক বিন সালমানকে কনভিন্স করে তারা দুজন মিলে ট্রাম্পকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। আ ইরানে আগ্রাসন হওয়ার পরপরই আমরা এবার দেখলাম যে ইরানের পার্শ্ববর্তী আম মধ্যপ্রাচ্যের যে আমেরিকান ঘাঁটিগুলো আছে, সেগুলোতে ইরান হামলা চালিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। আমার প্রশ্ন হলো, আশপাশের যেই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু আসলে কেন করা হলো? এটা আসলে অনেক মানুষেরই জানার ইচ্ছে। এটা ১ম থেকেই, যখন থেকেই ই আমেরিকা শুধু এই যুদ্ধে না, এর আগেও যখন ১২ দিনের যুদ্ধের আগেও যখন, শেষটামে আমরা দেখেছি হ্যাঁ, কাতারে। জি, যখন ১২ দিনের আগেও যখন কোনো হামলার হুমকি আমেরিকার পক্ষ থেকে আসতো, তখন কিন্তু ইরান ক্লিয়ারলি যে মেসেজটি দিয়েছে সেটা হচ্ছে যে আমেরিকার কোনো ঘাঁটি এই অঞ্চলে অক্ষত থাকবে না। এটা কিন্তু আগে থেকেই বলা ছিল। ২য় কথা যেটা ইরানি কর্মকর্তারা বলেছেন সেটা হচ্ছে যে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, আমেরিকান ঘাঁটিগুলো কিন্তু যদি সৌদিতে থাকে তাহলে সেটা সৌদি ভূখণ্ড নয়, সেটা আমেরিকান ভূখণ্ড। যদি কাতারে থাকে সেটা কাতার নয়, সেটা আমেরিকান ভূখণ্ড, মানে আমেরিকার মাটি। যেমন এমবাসির ক্ষেত্রে যেমন বলা হয় যে যদি বাংলাদেশ এমবাসি কোনো দেশে থাকে সেটা সেই দেশের ভূখণ্ড না, সেটা বাংলাদেশেরই ভূখণ্ড হিসাব হয়। এই ক্ষেত্রে ওই ঘাঁটিগুলো যখন এই ধরনের অন্যায় একটা আগ্রাসন আমেরিকা চালালো, তখন এটা ইরানের জন্য একটা বৈধতা নিয়ে এলো। ওই ঘাঁটিগুলো, যে ঘাঁটিগুলো থেকে সম্ভাব্য হামলা চালানো সম্ভব ছিল অথবা হামলা চালিয়েছে। এজন্য আগের থেকেই ইরান সতর্ক করেছিল যে আমি এই ঘাঁটিগুলো কিন্তু উম উম আঘাত করব, এবং সেই ঘাঁটিগুলোতে আঘাত করেছে এবং সবসময় বলেছে, ইরান কালকেও বলেছে ইরানি কর্মকর্তারা যে আমাদের যারা প্রতিবেশী দেশ আছে যে তাদের সাথে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই। কিন্তু তারা আমেরিকান ঘাঁটিগুলোতে, শুধুমাত্র আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা করেছে, বা তাদের অন্য কোনো বা আমেরিকানদের যে বেসগুলো ছিল যেখানে তারা জড়ো হয়, যেমন গতকালকে যেটা দেখলাম রাতে, সম্ভবত আমি যেটা দেখেছি যে সিআইএ এর একটা বড় অফিস ছিল বা হেডকোয়ার্টার দুবাইতে, সেটাতেও ইরানিরা হামলা চালিয়েছে। এটা কিন্তু লোকালদের উদ্দেশ্যে বা ওই দেশের কোনো অফিস, ওই দেশের কোনো প্রতিষ্ঠানকে কিন্তু ইরান উদ্দেশ্য করে ইরান কিন্তু হামলা চালায়নি। বরং যে সকল টার্গেটকে ইরান টার্গেট করেছে সেগুলো ছিল আমেরিকার স্বার্থ বা আমেরিকান ঘাঁটি। আম আমরা এবারের যুদ্ধে দেখলাম যে আ ইরান আক্রান্ত হওয়ার পরপরই তারা প্রতিরোধ গড়ে তুলেছে। আ সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে শুরুর দিকে শীর্ষস্থানীয় জেনারেল এবং হচ্ছে আপনার আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি শাহাদাত বরণ করেছেন। সবকিছু মিলিয়ে ইরানের শক্তিমত্তা বা আগামী দিনগুলোতে আসলে যুদ্ধটা আ ইরান কি চালিয়ে নিতে পারবে? কি মনে হয় আপনার? ১ম এ একটা পরিসংখ্যান দিই। কালকে সম্ভবত জেনারেল জাব্বারি, উনি খুব আ মানে ট্রান্সপারেন্ট একটা সেন্টেন্স বলেছেন যে আমরা মিনিমাম ২ বছরের প্রস্তুতি নিয়ে যুদ্ধে নেমেছি। মানে এই এখন যে বর্তমান অবস্থা আছে, এই অবস্থা থেকে আমরা ২ বছর যুদ্ধ চালিয়ে যেতে পারব। এবং এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এটা আগের থেকেই আপনার তারা প্ল্যান করেই ছিল যে এই যুদ্ধটা আরো লেন্দি হতে পারে, দীর্ঘ হতে পারে। কারণ আপনি যেটা আগের প্রশ্নে ইশারা করেছেন যে অ্যা মিডল ইস্টের বিভিন্ন দেশের ঘাঁটিগুলোকে ইরান টার্গেট করেছে। তো সেই দেশগুলো ইনভলভ হতে পারে। তো ইরানের বিবেচনায় অবশ্যই এটা কিন্তু আছে যে এই যে দেশগুলোর আমেরিকান ঘাঁটিতে হামলা চালাচ্ছে, সেই দেশগুলো সংঘবদ্ধ হয়ে ইরানের উপর হামলা চালাতে পারে। এটা কিন্তু ইরান ভবিষ্যদ্বাণী করেই রেখেছে, বা তারা কিন্তু এটা প্রেডিক্ট করে রেখেছে যে আমাদের উপর হামলা চালাতে পারে। সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে জবাব দিতে হবে, এটাও কিন্তু ইরান নকশা আমার মনে হয় কষে রেখেছে। না হলে এতটা কাঁচা কাজ ইরান করার কথা না ইরানের। এবং বর্তমান যে অবস্থা, যেভাবে উনি বললেন, আমি বিগত যে ইন্টারভিউ ছিল ১২ দিনের যুদ্ধের ব্যাপারে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে ইরান এই যে সময়টা পাচ্ছে, এই সময়ে মধ্যে ইরান নিজেদের দুর্বলতাগুলো ডিটেক্ট করেছে। পাশাপাশি শত্রুর যে দুর্বলতা সেগুলোও ডিটেক্ট করেছে,
এবং নিজেদের সক্ষমতা বাড়িয়েছে এবং যেহেতু তারা তাদের প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহ বিভিন্ন যে প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো যেহেতু তাদের নিজস্ব, এজন্য তাদের উৎপাদনের কোয়ান্টিটি বাড়ানোটা তাদের জন্য কিন্তু খুব বড় কোনো ব্যাপার না। এটা ম্যান পাওয়ার বাড়ালে বা তাদের মেশিনারি সিস্টেম যদি আপডেট করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব বড় রকমের উৎপাদনে যেতে সক্ষম তারা। তো আমার মনে হয় যে ৬-৭ মাস যে পার হলো, এর মধ্যে ইরান মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিয়েছে এবং যে ২ বছর উনি ঘোষণা করেছেন, আমার মনে হয় ২ বছর না, আরও বেশি সময়ের জন্য তারা যুদ্ধ কন্টিনিউ করার প্রস্তুতি নিয়েই এই যুদ্ধের রেসপন্স তারা করেছে এবং এই ঘাঁটিগুলোতে তারা হামলা চালিয়েছে। আমরা গেল বছরের যুদ্ধে আমরা দেখেছি যে অনেকটা তড়িঘড়ি করে ওয়াশিংটন এবং টেল আবিব আ ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর করেছিল। আপনার কি মনে হয় আসলে এবারে কি তেমন কিছু হতে পারে? যুদ্ধবিরতি তো হবে একটা পর্যায়ে যেয়ে। এটা তো এমন না যে ২ টা দেশই যুদ্ধ করতে, করতে ধ্বংস হয়ে যাবে। বিষয়টা এমন না। একটা পর্যায়ে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ আছে। অলরেডি আপনি হয়তো শুনেছেন ইটালির দ্বারস্থ হয়েছে। আমরা যেটা মিডিয়া মারফত পেলাম যে আ আমেরিকা, ইটালি অলরেডি দ্বারস্থ হয়েছে যে মধ্যস্থতা করার জন্য। তারা চাচ্ছে মধ্যস্থতা। কিন্তু আ তড়িঘড়ি করে মধ্যস্থতাটা মনে হয় হবে না। কারণ এখানে ইস্যুগুলো হচ্ছে যে একটা হচ্ছে সর্বোচ্চ নেতাকে তারা হত্যা করেছে। একটা স্কুল, এরা মানে পাবলিক সেন্টিমেন্ট এ তারা হাত দিয়েছে, যেটা পাবলিক মানে ইরানের জনগণের খুব প্রাণের একজন মানুষকে তারা সরিয়ে দিয়েছে এবং এতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। এবং ইরানিরা আ বুদ্ধিমান জাতি। ইরানিরা তাদের মধ্যে জাতীয়তাবাদ কিন্তু খুব মানে প্রবলভাবে আপনি তাদের মধ্যে পাবেন। এইজন্য তারা চেষ্টা করবে নেক্সট এ, আমার যেটা মনে হয়, বাস্তবতা যেটা আ হয়তো তারা ভালো বলতে পারবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই যুদ্ধে এমন কিছু করবে ইরান যে পরবর্তীতে যেন আমেরিকা বা ইসরায়েল আর এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করতে না পারে। এমন ধরনের কিছু একটা এই যুদ্ধে এরা করবে ইরানিরা। এবং এটা আমার মনে হয় যে উম সম্ভব। যে যেভাবে শুরু করেছে অলরেডি আ আমেরিকান একজন জেনারেল উনিও বলেছেন যে ৪ দিন বা ১ সপ্তাহ সর্বোচ্চ। অলরেডি কালকে যে নিউজ দেখলাম তাদের যে সকল মিসাইল ইন্টারসেপ্ট করে ইরানি মিসাইলগুলো, এগুলোর ঘাটতি দেখা দিয়েছে। তো এখন যুদ্ধের একেবারে ১ম দিন। আর আমেরিকা এটাকে আবার রিলোড করা আমেরিকার জন্য এটা টাফ। তো যেহেতু তাদের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র আছে, তারা এখনো লেটেস্ট মডেলের অস্ত্রগুলো এখনো ব্যবহার করেনি। মাঝখানে একটা কথা, একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। পরমাণু অস্ত্রের ব্যাপারে অনেকের উৎসাহ বা জানার একটা আ আগ্রহ অনেকের ছিল। আমি আগেও বলেছিলাম যে অ্যা পরমাণু অস্ত্র তৈরি হবে না ইরানের। কারণ ফতোয়া আছে রাহবারের পক্ষ থেকে, আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে যে এটা তৈরি করা যাবে না। কিন্তু এখন যেহেতু উনার শাহাদাত হয়েছে, এই ফতোয়া কিন্তু এখন আর কার্যকর নাই। এইজন্য ইরান যদি এখন চায়, মানে ইভেন এমনও হতে পারে যে আপনার স্ক্রুইং করার মাধ্যমে হয়তো, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যে হয়তো সিম্পল কিছু কাজ করার মাধ্যমে তাদের পরমাণু ওয়েপন এটা রেডি হয়ে যাবে। অথবা বিভিন্ন দেশ আছে তারা যেমন নর্থ কোরিয়া সহ অন্যান্য দেশ কিন্তু তারা আছে, তারা দিতে প্রস্তুত ইরানকে পরমাণু অস্ত্র। তো সেই ক্ষেত্রে ইরানের অবস্থানটা এখন যথেষ্ট শক্তিশালী। আর এই শক্তিশালী অবস্থান থেকে আমার মনে হয় না যে এই তড়িঘড়ি করে যেন-তেন কোনো সমঝোতা ইরান যাবে। একটা শিক্ষা দিয়েই তারপরে হয়তো একটা সমঝোতা বা যুদ্ধবিরতিতে ইরান যেতে চাইবে। আমরা দেখেছি ইসরায়েল এবং আমেরিকাকে অনেকটা সহযোগিতা করছে। অনেকটা না, সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের অন্যান্য বেশ কয়েকটা দেশ। আমার প্রশ্ন হলো এই যুদ্ধে ইরানের পাশে ইরানের বন্ধু প্রতিম আমরা এর আগে দেখেছি রাশিয়া এবং চীনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। সেক্ষেত্রে এই যুদ্ধে আ চীন এবং রাশিয়ার ভূমিকাটা কেমন হতে পারে বলে আপনি মনে করেন? আ আমরা যেহেতু মুসলমান, আ ইরান একটি মুসলিম দেশ। তো সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার উনি এর আগেও যখন খুব একটা কঠিন মুহূর্ত ছিল, তখন তিনি ২ টি আয়াত তেলাওয়াত করতেন। আ হযরত মুসা আলাইহিস সালামের সেই যে যখন আম ফেরাউন যখন হযরত মুসার যে গোত্র তাদেরকে ধাওয়া করল, তখন সামনে নীলনদ, পেছনে ফেরাউনের বাহিনী। বাহিনী। তখন হযরত মুসা আলাইহিস সালামের গোত্রের লোকেরা বলল, "ইন্না লামুদরাকুন", যে আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আমাদের তো ধরে ফেলল। তখন হযরত মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, "ক্বালা কাল্লা", না, কখনোই না। "ইন্না মাইয়া রব্বি",
আল্লাহ আমার সাথে আছেন। সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা কিন্তু আয়াতুল্লাহ খামনাইর বিভিন্ন বক্তৃতায় আমরা দেখতে পাই এবং উনি কিন্তু কখনোই আপনি দেখবেন না ইরানি কর্মকর্তা বা সর্বোচ্চ নেতার মুখে যে চীনের সাহায্য, রাশিয়ার সাহায্য, এগুলো সাহায্যের কোনো কথা উনারা কিন্তু কখনোই বলেননি। এখন বিষয় থাকলো যে আসলে সাহায্য আ এসেছে কিনা? এটা আমরা জাস্ট মিডিয়াতে দেখেছি। ইরানে চাইনিজ কার্গো আসছে, রাশিয়ান কার্গো আসছে। চাইনিজরা আ আ ১ম শ্রেণীর আপনার ফাইটার দিচ্ছে, রাডার সিস্টেম দিচ্ছে বা রাশিয়া ভালো ডিফেন্স সিস্টেম দিচ্ছে। এগুলো শুনছি। কিন্তু রাশিয়াও আমি যতটুকু জানি রাশিয়া নিজেও কখনো এটা প্রকাশ করেনি বা ইরানও এটা বলেনি যে আমাদেরকে এটা দিয়েছে বা রাশিয়া এটা বলেনি যে আমাদেরকে দিচ্ছে। ইরান চাইবে যুদ্ধটা তার, এই যুদ্ধটা সে একা লড়ার এবং ইরানি জাতির মধ্যে এটা আছে। এর আগেও তারা দেখিয়েছে। এর আগেও যখন মুঘলরা যখন হামলা করেছে বলা হয় যে ফার্সিতে একটা কথা বলে শোখমজাদে। শোখমজাদে মানে কি লাঙল চড়ছে। সমস্ত ইরানব্যাপী। তারপরেও ইরানিদেরকে দমন করতে পারেনি। আর এটা তো আসলে তাদের চেয়েও অনেক লাইট একটা হামলা। তো এইজন্য আমার মনে হয় যে এ যুদ্ধ ইরানিদের যুদ্ধ এবং ইরানিরা একাই লড়বে এতে। আর ওরা হয়তো সাহায্য নিবে, সাহায্য নিচ্ছে বা নিবে কিন্তু ক্রেডিট অন্য কাউকে দিবে না বা তাদের ব্যাটল ফিল্ডটা হ্যান্ড ওভার করবে না। কারণ ব্যাটল ফিল্ড হ্যান্ড ওভার করলে এই ধরনের যারা দেশ চীন বা রাশিয়া এরাও আ দুনিয়া দেখে। যদি তাদেরকে বড় কোনো প্রলোভন দেখানো হয়, তারা কিন্তু বেঁকে বসবে। ইরান এটা খুব ভালো করে জানে। যার কারণে ইরানের লড়াই আমার মনে হয় ইরানই লড়বে। যদি কেউ আশপাশ থেকে সাহায্য করে, সেই ক্ষেত্রে সেই সাহায্যটা তারা হয়তো গ্রহণ করবে। অথবা ইরানের কাছে এমন ওয়েপন আছে যেটা হয়তো ওই ধরনের সাহায্যগুলো প্রয়োজন হবে না। কিন্তু পাবলিক দেখানোর জন্য বা আমেরিকা প্রতিপক্ষকে দেখানোর জন্য হয়তো সেই সাহায্যগুলো তারা গ্রহণ করেছে। এটাও হতে পারে। তো এইজন্য আমার যেটা মনে হয় যে লড়াইটা তারা নিজেরাই করবে। আ যদি আসলে এই তাদের বন্ধু প্রতিম দেশগুলো রাশিয়া কিংবা চীন যদি আসলে প্রত্যক্ষ বা বেশি অর্থে সহযোগিতা না করে, আপনি অবশ্য বলছিলেন যে এরই মধ্যে স্পিকার বলেছে ২ বছরে তাদের প্রস্তুতি আছে। আসলে এই যুদ্ধটা কতদিন টানতে পারবে ইরান? যুদ্ধ আসলে একটা হচ্ছে স্ট্রেংথ। একটা জাতির প্রত্যেকটা জাতির একটা স্ট্রেংথ থাকে। তো ইরানি জাতি প্রায় ৪০-৪৫ বছর যাবৎ অবরোধের মধ্যে থেকে আপনি যেমন ইয়েমেনিদের দেখবেন একটা লুঙ্গি পরা, পায়ে জুতা নেই। খায় না হয়তো ২ দিন। কিন্তু এরা কিন্তু যুদ্ধের সময় কিন্তু খুবই মানে এদেরকে মোকাবেলা করা মুশকিল। আপনি কম ইসরায়েল চেষ্টা করেছে, আমেরিকা চেষ্টা করেছে, সৌদি আরব চেষ্টা করেছে। ১৩-১৪ বছর যাবৎ তাদের উপরে হামলা কন্টিনিউ রেখেছে। কিন্তু তাদেরকে দমাতে পারেনি। তো এদের আপগ্রেড ভার্সন আপনি ইরানিদেরকে ধরতে পারেন। যে যাদের কাছে অস্ত্র আছে, যাদের ট্রেনিং আছে। পাশাপাশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এরা অ্যা শহীদ হতে চায়। নাহলে তো আয়াতুল্লাহ খামনেই এমন যুদ্ধের মধ্যে এমন স্পর্শকাতর একটি মুহূর্তে তিনি অফিসে না থেকে তিনি তো বাংকারে থেকেও অফিস করতে পারতেন। তিনি নিজের অন্য একটা গোপন জায়গায় বসে অফিস করতে পারতেন। কিন্তু তিনি কিন্তু নিজে অফিসে এসেছেন। তার একটা বড় কারণ শাহাদাতের চেতনা। এরা চায় শহীদ হতে যে আল্লাহ শহীদদের তালিকায় আমার নাম লেখাতে। তো এই যে আমরা কোরআনেও বা আমরা যেভাবে ইসলাম আমাদেরকে শিখায় যে একজন মুসলমান ১০ জন কাফেরের সমান। এই বিশ্বাস ইরানীরা মনে প্রাণে রাখে। যার কারণে তারা আ পিছাবে না কখনোই আশা করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি। আপনার কাছে জানতে চাই ইরানের যে ইসলাম শাসন ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে আছে। এই যে নানান সংকট এর আগেও ইরানে আমরা দেখেছি ব্যাপক একটা বিক্ষোভ হয়েছে। সেখান থেকে কিছুটা তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন আবার যুদ্ধাবস্থা। আমেরিকা স্বয়ং রেজিম চেঞ্জ এর কথা বলছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে আমার প্রশ্ন যে এই ইসলামী শাসন ব্যবস্থাটার আসলে ভবিষ্যৎ কি? কি মনে হয় আপনার? এটা কি ধরে রাখতে পারবে? আমি ২০১৭ সালে সম্ভবত কুয়েতের একজন সিনিয়র রিপোর্টার আ ভদ্রলোক 60 প্লাস এইজ হবে উনার। তো উনি একটা কথা আমাকে বলেছিলেন যে ৪০ বছর বিপ্লব একটা ঢেউয়ের মতো এবং এই ঢেউ ১ম এ বড় থাকে আস্তে, আস্তে যত তীরের দিকে আসে এটা ছোট হতে থাকে এবং একসময় ভেঙে যায়। তো উনি একটি কথা বলেছিলেন যে ৪০ বছর পার হবে না। বড়, বড় বিপ্লব দেখা গিয়েছে ৪০ বছরের বেশি লাস্টিং করেনি। তো ইরানের বিপ্লবও ৪০ বছরের মুখ দেখবে না। এটা কিন্তু একসময় প্রেডিকশন ছিল এটা। কিন্তু আ ইরানের বিপ্লবটা আসলে দেখতে হবে যে আসলে বিপ্লবটা কাদের করা বিপ্লব? রেজিম চেঞ্জ হবে, কাদের রেজিম চেঞ্জ হবে? এটা তো জনগণের রেজিম চেঞ্জ হবে। যদি বিপ্লব হতে হয় তাহলে মানুষের মনের মধ্যে বিপ্লব হতে হবে। মানে এই বিপ্লবকে যদি চেঞ্জ করতে চায় ইসলামী বিপ্লবকে তাহলে আরেকটা বিপ্লব প্রয়োজন। বিপ্লবের রিপ্লেসে আরেকটা বিপ্লব প্রয়োজন। না হলে কিন্তু বিপ্লব
হবে না। এই বিপ্লব যথেষ্ট স্ট্রং একটি জায়গায় রয়েছে এবং সাধারণ মানুষ মনে প্রাণে একটা বড় অংশ, বলব না যে 100% জনগণ, কিন্তু মানুষের মধ্যে একটা বড় অংশ তারা এই বিপ্লবকে ভালোবাসে, এই বিপ্লবের সমর্থনে রয়েছে, যে আজকে যেটা প্রমাণ হলো যে সাধারণ মানুষ রাস্তায় নেমে তারা শোক প্রকাশ করছে, তারা মাতম করছে, বুক চাপড়াচ্ছে। এর মাধ্যমে প্রমাণ হয় যে এই বিপ্লবকে, এই রেজিম চেঞ্জ করা সম্ভব না। আর এই বিপ্লব, ইসলামী বিপ্লব যেটা হয়েছে সেটা একটা গণভোটের মাধ্যমেই কিন্তু ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী বিপ্লবের পর যখন ইসলামী বিপ্লব সংগঠিত হলো, তখন কিন্তু প্রথম স্টেজে যে কাজগুলো হয়েছিল তার মধ্যে একটা ছিল গণভোট, এবং গণভোটে মানুষ 98%, আমি যদি ভুল না করি, কনফিউশন আছে 92 নাকি 98, তবে অ্যাবভ 90 মানুষ ভোট দিয়েছিল যে এটা হবে, স্টেট হবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তো এটা মানুষের চাওয়া। তো এই জন্য মানুষ এর পেছনে রক্ত দিয়েছে। ইরাক ইরান যুদ্ধের সময়ও রক্ত দিয়েছে তারা। দীর্ঘ সময় তারা অবরোধের মধ্যে থেকেও তারা এই কষ্ট সহ্য করেছে। এই জন্য বাইরের থেকে কেউ এসে অপ্রেস করে ইরানের মধ্যে রেজিম চেঞ্জ করতে চাইবে, এটা একটু অবিশ্বাস্য মনে হয়। পাশাপাশি ইরানের জনগণ বলেছে যে তারা বুদ্ধিমান। তারা দেখেছে যে আমেরিকা যে সকল জায়গাগুলোতে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছে, সন্ত্রাস নিধন অথবা সন্ত্রাসীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার নাম করে যেসব দেশগুলোতে গিয়েছে, সেই দেশগুলোর পরিস্থিতি বর্তমানে খুবই নাজুক। প্রত্যেকটা দেশে ছিল মুসলিম দেশ, যেমন আপনি লিবিয়া দেখেন। লিবিয়ার ব্যাপারে আজকে সময় নেই, নাহলে লিবিয়ার ব্যাপারে হয়তো আমি ডিটেলস বলতাম, যে লিবিয়া স্বর্ণের মতো একটা রাষ্ট্র ছিল, মানুষ সুখে ছিল, মানে এর মতো সুখ মনে হয় ওয়ার্ল্ডের কোথাও ছিল না। তাদের বাসস্থান, তাদের এডুকেশন, তাদের চিকিৎসা, এই তিনটাই ফ্রি ছিল। যদি তারা চাইতো আমি বাইরে যেয়ে কোনো দেশে পড়াশুনো করব, 100% স্কলারশিপে তারা পড়াশুনো করতে পারতো। তাদের বাড়ি বরাদ্দ ছিল, যে যদি বিবাহ করবে কেউ, সাথে সাথে তার জন্য একটা ফ্ল্যাট বরাদ্দ হয়ে যাবে সরকারিভাবে। অথবা যদি কেউ অসুস্থ, তাকে বাইরে কোথাও যেয়ে চিকিৎসা করাতে হবে, বিদেশে কোথাও যেয়ে, সরকার 100% বিয়ার করত। এমন একটা দেশ ছিল অর্থনৈতিকভাবে। অথচ সেটাকে শেষ করে দেয়া সেটাকে হচ্ছে। শেষ করে দিয়েছে কিসের নামে? সন্ত্রাস দমন বা এই ধরনের একটা প্রেসিডেন্ট রাখা যায় না। কেন? তার একটা কারণ ছিল যে প্রেসিডেন্ট গাদ্দাফি, যদি আমি ভুল না করি, আফ্রিকা ইউনিয়নের একটি সভায় তিনি বলেছিলেন, আমাদের একটা ইউনিটি করার দরকার, আমাদের ইউনাইট হওয়া দরকার। এই জিনিসটা তারা সহ্য করতে পারেনি। ইরানিরা কিন্তু এটা বুঝতে পেরেছে। লিবিয়াতে এসেছে, ধ্বংস হয়ে গিয়েছে। মিশরের অবস্থা এমন, ইরাকের অবস্থা দেখেন, আফগানিস্তানের অবস্থা দেখেন। মানে যে দেশেই আমেরিকা এসেছে, সেই দেশের জনগণের উপকার করার জন্য সেই দেশকে মানে লুটপাট করেছে, সেই দেশের জনগণকে হত্যা করেছে, সেই দেশের মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। এটা ইরানিরা ওভারঅল স্টাডি করেছে এই পর্যন্ত। এই জন্য তারাও চাইবে না যে আমেরিকার মতো কোনো দেশের হাতে নিজেদের ভাগ্যকে তুলে দিতে। তো এই জন্য আমার মনে হয় না যে এই রেজিম এত দ্রুত চেঞ্জ হবে, এবং যদি তারা চেঞ্জ করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা সফলও হবে বলে আমার মনে হয় না। আ আমরা জানি যে ইসলামে বলা হয়েছে যে শেষ জামানায় ইমাম মাহাদির আগমন ঘটবে। এই যে যুদ্ধ, অনেক আলেমরা কিন্তু এই বিষয়ে অনেক ধরনের প্রেডিকশন দিচ্ছেন, ভবিষ্যদ্বাণী দিচ্ছেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হচ্ছে হাদিসের আলোকে আসলে এই ইমাম মাহাদির আবির্ভাব বা এই যুদ্ধ, এই প্রেক্ষাপট নিয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, প্রশ্নটা খুবই সুন্দর এবং সময় উপযোগী একটা প্রশ্ন। বেশ লম্বা সময় ধরে এই প্রশ্নটা, মানে প্রায় প্রত্যেকটি যুগে এই ধরনের প্রশ্ন একটা কিন্তু থাকেই। কারণ আমাদের মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী নামে একজন আসবেন, যিনি আল্লাহ রাসূলের বংশধর হবেন। পৃথিবীকে আদল, ইনসাফ এবং ন্যায় বিচারে পূর্ণ করে দিবেন। এখানে কোনো জুলুম হবে না। এটা আমাদের চাওয়া একটা, সবাই চায়। এটা কিন্তু শুধু ইসলাম ধর্মে যে আছে এই বিশ্বাস ইমাম মেহেদী, এটা কিন্তু না। হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে। সব ধর্মে কিন্তু মানুষ জানে যে একজন আসবে, একজন আসবে। আমরা ইমাম মেহেদী বলি, তারা হয়তো অন্য নামে অ্যা তাকে নামকরণ করে। তো এটা তো নিশ্চিতভাবে আমরা জানি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই যে সে আসবে শেষ জামানায়। কিন্তু এইটাই কি সেই জামানা? এটা বলা মুশকিল। প্রেডিকশন অনেকে এই পর্যন্ত অনেক প্রেডিকশন করেছে, অনেকে অনেক ভবিষ্যদ্বাণী করেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো ভুল প্রমাণিত হয়। তো আমি প্রেডিক্ট করব না, কিন্তু একটি উদাহরণ আমি দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে যুগ আমরা এগিয়ে যাচ্ছি, জুহুর বা ইমাম মেহেদীর আবির্ভাব বা আবির্ভাবের যুগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যে তার আগমনের যুগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু এখন অলরেডি আমাদের জন্য প্রমাণ হয়ে গেছে, বা আমরা যে সত্য পথে রয়েছি এটা প্রমাণ হচ্ছে। কারণ আ কিছুকাল আগেও এই জেন্টলম্যানরা যারা সুটেড, মানে কোট টাই পরে, যারা খুবই ভদ্র মানুষের
আ চেহারা নিয়ে আমাদের সামনে হাজির হতো এবং আমরা তাদেরকে খুবই মার্জিত, খুবই ভদ্র, খুবই নম্র বলে মনে করতাম। আজকে তাদের চেহারার মুখোশ কিন্তু খুলে পড়েছে এবং এপস্টিন ফাইলের পরে বোঝা গিয়েছে যে এরা সব শয়তানের পূজা করে। আমাদের মুসলিম দেশের শাসকরাও তার মধ্যে আছে। এমন না যে শুধু তারাই। এই ধরনের দেশের শাসকরাও আছে, পাশাপাশি মুসলিম দেশের শাসকরাও আছে যারা কি করছে? তারা শয়তানের পূজার সমর্থন করছে। ইভেন আপনারা দেখেছেন ওই যে এপস্টিন ফাইল থেকে একটি ছবি লিক হয়েছে। সেখানে কাবা ঘরের নাউজুবিল্লাহ পর্দাকে যেটা আমরা সর্বোচ্চ সম্মান দিই এবং যদি আমাদের কাউকে যদি হাদিয়া করা হয় এই গিলাফটা, তাহলে আমরা হয়তো মাথায় করে রাখবো এবং এর চেয়ে বড় হাদিয়া হয়তো পৃথিবীতে আমাদের কিছু হবে না। কিন্তু সেটা সেখানে বিছিয়ে তার উপর দিয়ে পা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। মানে টোটালি একটা শয়তানি কার্যক্রম তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু যে জিনিসটা ক্লিয়ার হচ্ছে এই সময়ে সেটা হচ্ছে যে ২ টা ফ্রন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দাজ্জালের ফ্রন্ট এবং ইমাম মেহেদীর ফ্রন্ট। এই ফ্রন্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। অর্থাৎ এই লবিতে যারাই ট্রাম্প বা এই টাইপের লবিতে যারাই যাচ্ছে, এরা আস্তে, আস্তে দিনের পর দিন এই দজ্জালের দিকে ঝুঁকে পড়বে এবং যারা এই দজ্জালের বিরুদ্ধে অবস্থান নেবে, দজ্জালের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, বলছি না যে ইরানের সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এসে যুদ্ধ করতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে যারাই এই দজ্জালদের বিরুদ্ধে অবস্থান নেবে, তারা বুঝতে হবে ইমাম মেহেদীর পথে তারা এগিয়ে যাচ্ছে এবং ইমাম মেহেদীকে তারা পাবে বা ইমাম মেহেদী বা আল্লাহ যেভাবে চাইছেন উম্মাহ সেই দিকেই যাচ্ছে। কিন্তু যখন এই দাজ্জালদেরকে চেনার পরও অনেকটা তাদের চেহারা কিন্তু ক্লিয়ার হয়ে পড়েছে এবং আপনারা বাচ্চাদের সাথে তাদের বিহেভিয়ারগুলো আপনারা দেখেছেন এপস্টিন ফাইলগুলো যেগুলো লিক হয়েছে বা শুনেছেন বা পড়েছেন খুবই আপনারা। নৃশংস, খুবই হ্যাঁ, খুবই মর্মান্তিক। নিঃসঙ্গ এবং খুবই মর্মান্তিক যে আসলে একটা মানুষের পক্ষে কল্পনা করা আমার জন্য খাওয়া ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমার ছোট বাচ্চা আছে। খাওয়া ঘুম হারাম হয়ে গিয়েছিল যে মানুষ কিভাবে করে এটা? এবং যদি সময় থাকতো তাহলে আমি বিশ্লেষণ করতাম যে তারা আসলে কেন এই কাজগুলো করত? এটা এটা একটা লম্বা বিশ্লেষণ আছে, যদি কখনো সময় হয় এই বিশ্লেষণটা করা দরকার যে তারা এই কাজটা কেন করত? শয়তানকে খুশি করার জন্য। এবং আমার মনে হয় যে এই যে স্কুলটাতে যে হামলা হলো ইরানের, তারা চেয়েছিল খুবই পবিত্র কিছু বাচ্চাকে কোরবানি দেবে শয়তানের জন্য এবং এই উদ্দেশ্যে তারা হয়তো জানি না। তবে আমার মনে হয় যে এই উদ্দেশ্যে তারা স্কুলটাতে হামলা চালিয়েছে। যার কারণে তারা চেয়েছে শয়তানকে উৎসর্গ করতে যে তোমার নামে এই বাচ্চাগুলোকে উৎসর্গ করলাম। এইজন্য তারা ১ম এই এই একটা ছোট শিশু বাচ্চাদের যারা হয়তো দুনিয়ার মুখও ভালো করে দেখেনি তাদের উপরে হামলা চালালো। তো এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের যে ব্যাপারটা এলো, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ একটি হাদিস আছে যে অবশ্যই যুগের ইমামকে চিনতে হবে এবং যুগের ইমামকে যদি কেউ না চিনে মারা যায়, ইমাম মেহেদীকে যদি না চিনে মারা যায়, তাহলে তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। এটা বড়, বড় আমাদের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলোতে এসেছে। তো অবশ্যই তার জন্য দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। তিনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তাকে ত্রাতা হিসেবে আমাদের জন্য পাঠাবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে যেন দ্রুত তাকে আমাদের মাঝে পাঠিয়ে দেন। কিন্তু আমি কোনো প্রেডিক্ট করব না যে তিনি কবে আসবেন। তবে রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইমাম মেহেদীর পথ, দাজ্জালের পথ। ২ টো পথের বাইরে কোনো পথ থাকবে না শেষ জামানায় এসে এবং একটা পথ দাজ্জালের যে বাহিনী তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। এইজন্য খেয়াল রাখতে হবে ইমাম মেহেদীর শত্রু, আল্লাহর শত্রু কারা? যদি শত্রুকে চিনতে পারি তাহলে মিত্রকেও চেনা যাবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। দেখা হবে পরের পর্বে বিশেষ কোনো অতিথির সাথে এবং আমরা জানাবো ইরানের সবশেষ খবরাখবর। নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।